হাইকোর্ট পারমিশন লিখিত পরীক্ষায় ফেল করার কারণ কিন্তু মাত্র একটা। হ্যাঁ, এই একটা কারণেই কিন্তু আপনার অনেক ভালো প্রিপারেশন থাকার পরেও হাইকোর্ট পারমিশন লিখিত পরীক্ষায় কিন্তু ফেল হওয়ার সম্ভাবনা থাকতে পারে। সেই কারণ কোনটা? সেটা হচ্ছে যে প্রশ্ন ধরতে না পারা। দেখেন, আগের যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলোতে কিন্তু একটা ডিরেকশন দেয়া থাকতো যে আপনাকে সিভিল আপিলের ড্রাফটিং করতে হবে, অথবা আপনাকে সিভিল রিভিশনের ড্রাফটিং করতে হবে, অথবা আপনাকে ক্রিমিনাল আপিলের ড্রাফটিং করতে হবে, অথবা আপনাকে কোয়াশমেন্টের ড্রাফটিং করতে হবে, অথবা উল্লেখ করা থাকতো যে আপনি রিট অফ হ্যাভিয়াস কর্পাসের একটা ড্রাফটিং করেন, অথবা রিট অফ ম্যান্ডামাসের একটা ড্রাফটিং করেন, অথবা রিট অফ প্রহিবিশন, সারসিওরারি কোয়ারেন্টো, যেটাই বলি না কেন প্রশ্নের মধ্যে কিন্তু ডিরেকশন দেয়া থাকতো ৩-৪ বছর আগের পরীক্ষাগুলোতে। কিন্তু বর্তমানে লাস্ট যে ৩-৪ বছরের পরীক্ষা, সেই পরীক্ষাগুলোতে যদি আমরা দেখি, তাহলে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রশ্নটা কিন্তু পড়ে বোঝা লাগে যে আমাকে আসলে সিভিল আপিলের ড্রাফটিং করতে হবে না সিভিল রিভিশনের ড্রাফটিং করতে হবে। আর সর্বশেষ ২০২৫ সালের প্রশ্ন, এটা কিন্তু মোটামুটি ভালোই কঠিন হয়েছে। এই প্রশ্নটা যদি আমরা খেয়াল করি, দেখেন সিভিল পার্টের থেকে কিন্তু ২টা রিভিশন আসছে। আগে তো একটা আপিল আর একটা রিভিশন আসতো। আবার ক্রিমিনাল পার্টের থেকে কিন্তু আপনার ২টা আপিল আসছে। তাহলে এই ক্ষেত্রে আপনার প্রিপারেশনটা কিন্তু একটু টেকনিক্যালি নিতে হবে। আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে আগে প্রশ্ন পড়ে বোঝা শিখতে হবে। তা কিভাবে প্রশ্ন পড়ে আপনি সহজে ধরতে পারবেন যে আপনাকে সিভিল আপিলের ড্রাফটিং করতে হবে নাকি সিভিল রিভিশন, নাকি আপনাকে ক্রিমিনাল আপিল নাকি কোয়াশমেন্ট, নাকি আপনাকে হ্যাভিয়াস কর্পাস নাকি ম্যান্ডামাস, এইগুলো নিয়ে আমি আজকে খুব সুন্দর একটা আলোচনা করব। মূলত আমি আজকে সিভিল পার্ট আর ক্রিমিনাল পার্ট আলোচনা করব, রিটের পার্টটা আজকে আলোচনা করতেছি না। সিভিল পার্টের প্রশ্ন আপনি কিভাবে ফাইন্ড আউট করবেন এবং ক্রিমিনাল পার্টের প্রশ্ন আপনি কিভাবে ফাইন্ড আউট করবেন সেটা আমি আজকে আপনাদেরকে খুব সুন্দর করে বোঝাবো। তা আমি প্রথমে সিভিল পার্টের মধ্যে ঢুকতেছি। দেখেন, সিভিল পার্টের থেকে আপনাদের প্রশ্ন থাকে হচ্ছে সিভিল আপিল আর সিভিল রিভিশন, এবং একটা প্রবলেমেটিক কোশ্চেন আসে, এবং ওই প্রশ্নটা কিন্তু অনেক বড় হয়। প্রশ্ন পড়তে পড়তে মাথাটা যায় ঘুলায়ে, তারপরে যায় আমরা বুঝতে পারি না যে আপিল করতে হবে না রিভিশন করতে হবে। তা আমি আজকে আপনাদেরকে 2টা বিষয় বোঝাবো। প্রথম বিষয়টা কি? প্রথম বিষয়টা হচ্ছে যে আপিল করা লাগবে না রিভিশন করা লাগবে, সেটা বুঝতে গেলে কিন্তু আপনাকে কিছু জিনিস মনে রাখতে হবে, এবং নিম্ন আদালতে আপনি যে পড়াশোনাগুলো করছিলেন সেখান থেকে অল্প কিছু বিষয় কিন্তু আপনার মাথার মধ্যে ভালোভাবে ঢুকাইতে হবে। কোনটা ঢুকাইতে হবে? দেখেন, নিম্ন আদালতের যে রায়, সেই রায়টাকে আমরা 2টা পার্টে ভাগ করতে পারি। একটা হচ্ছে আপনার কি ডিক্রি, এবং আর একটা হচ্ছে কি আদেশ। ডিক্রি হলে আপনি আপিল দায়ের করবেন, ধারা 96-তে বলে দিচ্ছে যে ডিক্রির বিরুদ্ধে আপিল দায়ের করতে হয়। কিন্তু 4টা ডিক্রি আছে, এই 4টা ডিক্রির বিরুদ্ধে আপনি আপিল দায়ের করবেন না, এই 4টা ডিক্রির বিরুদ্ধে আপনাকে রিভিশন দায়ের করতে হবে। সেই 4টা ডিক্রি কি কি? আপনার স্পেসিফিক রিলিফ অ্যাক্টের সেকশন 9-এর অধীনে যদি কোনো ডিক্রি হয় তাহলে কিন্তু আপনি আপিল করতে পারতেছেন না, আপনাকে রিভিশন ফাইল করতে হবে। আপনার স্মল কজেস কোর্টের কোনো ডিক্রি যদি হয় তাহলে আপনি কিন্তু আপিল করতে পারতেছেন না, আপনাকে রিভিশন ফাইল করতে হবে। আপোষমূলক যদি কোনো ডিক্রি হয় সেক্ষেত্রেও কিন্তু আপনাকে কি করতে হবে? রিভিশন ফাইল করতে হবে, আপিল করা যাচ্ছে না। এবং অ্যাপিলেট কোর্ট যদি কোনো ডিক্রি দেয় তাহলে সেই ডিক্রির বিরুদ্ধেও আপনাকে কি করতে হবে? আপনাকে কিন্তু রিভিশন ফাইল করতে হবে, এক্ষেত্রেও কিন্তু আপিল করা যাচ্ছে না। তাহলে এই 4টা পয়েন্ট কিন্তু আপনাকে মাথায় রাখতেই হবে। পাশাপাশি আপনাকে কিন্তু আপিলযোগ্য আদেশ কোনগুলো সেগুলো মনে রাখতে হবে। আপিলযোগ্য আদেশের কথা কোথায় বলে দেওয়া আছে? এটা বলে দেওয়া আছে অর্ডার 43 রুল 1, সেখানে 25টা মতো আপিলযোগ্য আদেশ আছে, এবং আমাদের 104 ধারাতে কিন্তু 3টা আপিলযোগ্য আদেশের কথা বলা আছে। তো এই আপিলযোগ্য আদেশগুলো মাত্র 28টা পয়েন্ট, আর এখানে 4টা পয়েন্ট, এই 28 আর 4 32টা পয়েন্ট। যদিও 32টা পয়েন্ট মনে রাখা লাগে না সবগুলোই, কারণ বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করলে আমরা দেখতে পারি যে মোটামুটি 15 থেকে 20টা আপিলযোগ্য আদেশ মনে রাখলেই কিন্তু চলবে। তার কারণ আমি আজকে কিন্তু আপনাদেরকে বিগত সালের প্রশ্নগুলো সবগুলো পড়ে পড়ে কিন্তু আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা প্রশ্ন ধরবেন। বিগত সালের প্রশ্নের মধ্যে পুরো প্রশ্ন পড়ার দরকার নাই, শুধুমাত্র কোন অংশটা আপনারা পড়লে বুঝতে পারবেন যে আপনাকে আপিল করতে হবে না রিভিশন করতে হবে। সিভিল পার্টের ক্ষেত্রে, ক্রিমিনাল পার্টের ক্ষেত্রে আপনাকে ক্রিমিনাল আপিল করতে হবে না কোয়াশমেন্ট করতে হবে,
এই জিনিসগুলো কিন্তু আমি আপনাদেরকে আজকে বিগত সালের প্রশ্নের আলোকে খুব সুন্দর করে পুরো প্রশ্ন না পড়ে প্রশ্নের যে ম্যাটেরিয়াল পার্ট চুম্বক অংশ অতটুকু পড়েই আপনি নির্ণয় করতে পারবেন, সেটা আমি আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখাবো। তা যাই হোক আর কি, সিভিল পার্টের কথা আমরা বলতেছিলাম। সিভিল পার্টের ক্ষেত্রে আপনাদেরকে দুইটা বিষয় একটু মনে রাখা লাগবে প্রশ্ন ধরার ক্ষেত্রে। একটা হচ্ছে কি, যে কোন ডিক্রিগুলোর বিরুদ্ধে আপিল দায়ের করা যায় না, রিভিশন দায়ের করতে হবে। আমি 4টা ডিক্রির কথা বলছি, এই 4টা যেন মুখস্থ থাকে সবার। এই 4টা থেকে কিন্তু একটা আসছে 2025 সালের প্রশ্নে, কিন্তু একটা কিন্তু এখান থেকেই আসছে। দেখবেন যে 2025 সালের প্রশ্নে কিন্তু একটা ছিল এরকম যে অ্যাপিলেট কোর্ট ডিক্রি দিছে, এখন আপনি কি করবেন? তো অ্যাপিলেট কোর্ট ডিক্রি দিলে তো আপনি আপিল করতে পারবেন না। অ্যাপিলেট কোর্ট ডিক্রি দিলে আপনাকে কি করতে হবে? রিভিশন ফাইল করতে হবে। খুব সহজ হিসাব। তা যাই হোক আর কি, দেখেন এই যে 4টা ডিক্রি, এই 4টা ডিক্রি কিন্তু মনে রাখা খুবই সহজ কাজ। এর সাথে আপনার অর্ডার 43 রুল 1, এখানে যে আপিলযোগ্য আদেশগুলোর কথা বলা আছে, সেই আপিলযোগ্য আদেশগুলো আপনারা কি করবেন? মনে রাখবেন। এবং যদি মনে না রাখতে পারেন, এটার উপরে কিন্তু আমার লেকচার ইউটিউবে আছে, ওটা দেখতে পারেন। ওটা দেখলে সহজে মনে রাখতে পারবেন। এবং আমি পরবর্তীতে এই যে 25টা আপিলযোগ্য আদেশ আর 104 ধারা, দেওয়ানি কার্যবিধির 104 ধারা, ওখানে যে আরো 3টা আপিলযোগ্য আদেশ আছে, সেটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা আর একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পরবর্তীতে কিন্তু আমরা দিয়ে দিব। তা যাই হোক আর কি, আজকে আমরা মূলত আপনাদেরকে কি দেখাবো? আজকে আমি মূলত আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা প্রশ্ন পড়ে, ঠিক আছে, প্রশ্ন পড়ে আপনারা ফাইন্ড আউট করবেন যে আপনাকে আপিলের ড্রাফটিং করতে হবে না রিভিশনের ড্রাফটিং করতে হবে। এবং পুরো প্রশ্ন না পড়ে, আমি বারবার বলতেছি, কারণ দেখা যাচ্ছে যে প্রশ্নটা অনেক বড় থাকে, সময় থাকে কম, 3 ঘন্টার মধ্যে অনেকগুলো ড্রাফটিং করা লাগে। তো সেই ক্ষেত্রে হয় কি, পুরো প্রশ্ন পড়তে পড়তে মাথা হয়ে যায় নষ্ট। তা আমি আপনাদেরকে বলতেছি, পুরো প্রশ্ন পড়তে হবে না, পুরো প্রশ্ন পড়তে হবে না। আপনি প্রশ্নের মধ্যে একটা জায়গা আছে, সেই জায়গাটা পড়লেই বুঝতে পারবেন যে আপনাকে আপিল করতে হবে না রিভিশন করতে হবে। কিন্তু কিন্তু এটা আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনার ওই যে 4টা ডিক্রি, যে 4টা ডিক্রির বিরুদ্ধে আপনি আপিল করতে পারবেন না, ওই 4টা ডিক্রি আপনার মাথার মধ্যে থাকবে। তারপরে ওই যে আপিলযোগ্য আদেশ, ওই আপিলযোগ্য আদেশগুলো যখন আপনার ভালোভাবে মাথার মধ্যে থাকবে। তা যাই হোক আর কি, যে আমি ধরে নিলাম যে ওই 4টা ডিক্রি আপনার মাথার মধ্যে আছে এবং আপিলযোগ্য আদেশগুলো আপনার মাথার মধ্যে আছে। এখন দেখেন, পুরো প্রশ্ন না পড়ে আপনারা কিভাবে ধরবেন যে আমাদেরকে আপিল করতে হবে নাকি রিভিশন করতে হবে। তা আমি প্রথমে সিভিল পার্টটা দেখাচ্ছি। সিভিল পার্টটা দেখানোর পরে আমি আপনাদেরকে ক্রিমিনাল পার্টটা দেখাবো। তাহলে চলুন আমরা এখন বিগত সালের প্রশ্নগুলো দেখব এবং বিগত সালের প্রশ্নগুলোর মধ্যে পুরো প্রশ্ন না পড়ে প্রশ্নের যে গুরুত্বপূর্ণ অংশ বা আদালতের যে রায়, সেই জায়গাটা দেখে আমরা নির্ণয় করব যে আমাকে সিভিল আপিলের ড্রাফটিং করতে হবে নাকি সিভিল রিভিশনের ড্রাফটিং করতে হবে। তাহলে আমি সর্বপ্রথম আপনাদেরকে 25 সালের যে 2টা প্রশ্ন আসছে সিভিল পার্টের, সেটা দেখাবো। তারপরে ধাপে ধাপে আমি বিগত সালের সবগুলো প্রশ্নই আমি আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন আমরা প্রথমেই 2025 সালের যে 2টা প্রশ্ন আসছে, সেই 2টা প্রশ্ন আমরা আগে সলভ করি এবং সহজেই আমরা ধরে ফেলবো যে আমাদেরকে আপিল করতে হবে না রিভিশন করতে হবে। এটা আমরা কিভাবে বুঝবো আমি আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? তাহলে আমরা বিগত সালের প্রশ্নতে চলে যাচ্ছি। আপনারা সবাই স্ক্রিনে এখন দেখতে পারবেন। দেখেন 2025 সালে যে প্রশ্ন 2টা আসছিল, এর মধ্যে প্রথম প্রশ্নটা আমি এখন আপনাদেরকে পড়ে শোনাবো। দেখেন, আপনারা প্রশ্নটা দেখতে পাচ্ছেন। দেখেন অনেক বড় প্রশ্ন, কিন্তু আপনারা দেখেন এই যে বড় প্রশ্নটা আপনারা দেখতে পাচ্ছেন, এই পুরো প্রশ্নটা কিন্তু আসলে পড়ার দরকার নাই। আপনারা জাস্ট পুরো প্রশ্নটা রিডিংও পড়তে পারেন। আমি দেখেন এখানে কিন্তু একটা অংশ বোল্ড করে দিছি, ঠিক আছে? একদম প্রশ্নের শেষের দিকে দেখেন একটা অংশ বোল্ড করে দিছি। এখন আপনি বলতে পারেন, ভাই পরীক্ষার হলে তো এরকম বোল্ড করা থাকে না। আরে ভাই, পরীক্ষার হলে বোল্ড থাকার তো দরকার নাই। আপনি দেখেন সবসময় আদালতের রায়টা থাকবে নিচের দিকে এবং আপনাকে কি করতে হবে? আপনাকে আদালতের রায়টা বুঝতে হবে, আর কোনো কিছুই বোঝার দরকার নাই। আপনি রিডিং পড়তে পড়তে আপনি খুঁজবেন কোন জায়গায় আদালতের রায় আছে। মনে করেন যে আমরা এখান থেকে পড়া শুরু করলাম যে প্লেইন্টিভ এম ফাইল্ড আদার সুট নং 248/2022 claiming that the suit land along with other properties belong to his father। এইভাবে আমি মনে করেন পড়তে পড়তে খুঁজবো হচ্ছে আদালতের রায় কোন জায়গায়। দেখেন আমি পেয়ে গেছি আদালতের রায়। খেয়াল করেন, the learned senior civil judge on consideration of the evidence on record
decreed the suit on contest against the defendant number 1 ওয়াই। তাহলে লার্নেড সিনিয়র সিভিল জাজ সে কি করছে, সাক্ষ্য প্রমাণ গ্রহণ করে সে কি করছে, ডিক্রি দিছে, ডিক্রিড দ্য সুট অন কন্টেস্ট এগেইনস্ট দ্য ডিফেন্ডেন্ট নাম্বার 1 ওয়াই। ডিফেন্ডেন্টের এগেইনস্টে সে কি করছে, ডিফেন্ডেন্ট ওয়াই এর এগেইনস্টে একটা ডিক্রি দিছে। দেখেন এরপরে ওয়াই কি করছে, ওয়াই প্রিফার্ড আদার আপিল নং 164/2024 বিফোর দ্য ডিস্ট্রিক্ট জাজ এন্ড দ্য ডিস্ট্রিক্ট জাজ অ্যালোড দ্য আপিল setting aside the judgment and decree of the learned senior civil judge dismiss the suit। তাহলে খেয়াল করেন ওই আপিল করছে কার কাছে, ওই আপিল করছে ডিস্ট্রিক্ট জাজের কাছে। ডিস্ট্রিক্ট জাজ ওই আপিলটাকে কি করছে, অ্যালো করছে, অনুমোদন করছে। এরপরে কি করছে, সেটিং অ্যাসাইড দ্য জাজমেন্ট এন্ড ডিক্রি অফ দ্য লার্নেড সিনিয়র সিভিল জাজ ডিসমিস দ্য সুট। এবং লার্নেড সিনিয়র সিভিল জাজ যে ডিক্রিটা দিয়েছিল সেই ডিক্রিটাকে কি করছে, ডিসমিসড করে দিয়েছে। দেখেন খুব সহজেই কিন্তু বুঝতে পারবো আপিল করা লাগবে না রিভিশন করা লাগবে। আমি আপনাদেরকে কি বলেছিলাম যে অ্যাপিলেট কোর্ট যদি কোনো ডিক্রি দেয় তাহলে সেই ডিক্রির বিরুদ্ধে আমাদেরকে কি করতে হবে, রিভিশন ফাইল করতে হবে, তাই কি না? তাহলে এখানে কি হয়েছে, এখানে দেখেন আমি আবারও যদি পড়ে শোনাই, দ্য লার্নেড সিনিয়র সিভিল জাজ অন কনসিডারেশন অফ দ্য এভিডেন্স অন রেকর্ড ডিক্রিড দ্য সুট অন কন্টেস্ট এগেইনস্ট দ্য ডিফেন্ডেন্ট নাম্বার 1 ওয়াই। যে লার্নেড সিনিয়র সিভিল জাজ সে কি করছে, সাক্ষ্য প্রমাণ গ্রহণ করে ডিফেন্ডেন্ট ওয়াই এর এগেইনস্টে ডিক্রি দিছে। এরপরে ওয়াই কি করলো, ওয়াই প্রিফার্ড আদার আপিল নং 164/2024 বিফোর দ্য ডিস্ট্রিক্ট জাজ এন্ড দ্য ডিস্ট্রিক্ট জাজ অ্যালোড দ্য আপিল সেটিং অ্যাসাইড দ্য জাজমেন্ট এন্ড ডিক্রি অফ দ্য লার্নেড সিনিয়র সিভিল জাজ ডিসমিস দ্য সুট। তাহলে ওয়াই কি করলো, ওয়াই কিন্তু এখানে করলো কি, সে কিন্তু ওই সিনিয়র সিভিল জাজের যে ডিক্রি সেটার বিরুদ্ধে আপিল করছে ডিস্ট্রিক্ট জাজের কাছে। ডিস্ট্রিক্ট জাজ তাহলে অ্যাপিলেট কোর্ট, ডিস্ট্রিক্ট জাজ অ্যাপিলেট কোর্ট হয়ে যখন কোনো ডিক্রি দিবে সেটার এগেইনস্টে আমাদেরকে কি করতে হবে, রিভিশন ফাইল করতে হবে। এরপরে দেখেন পরের যে প্রশ্ন, এই প্রশ্নতেও আমরা পুরো প্রশ্ন পড়ব না, আমরা কিন্তু খুঁজবো যে আদালতের রায়টা কি, আদালত কি রায় দিছে, আদালত কি ডিক্রি দিছে কিনা, আদালত ডিক্রি দিলে ওই 4টা ডিক্রির মধ্যে পড়ে কিনা, অথবা আদালত যদি আদেশ দিয়ে থাকে সেটা কি আপিলযোগ্য আদেশ নাকি আপিল অযোগ্য আদেশ, আমরা শুধুমাত্র এটাই খেয়াল করব। দেখেন আমি প্রথম থেকে আপনাদেরকে একটা লাইন আগে পড়ে শোনাই। দেখেন, দ্য প্লেইন্টিভ এ ফাইল দ্য টাইটেল সুট নং 20/2025 বিফোর দ্য 5th জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ কোর্ট ঢাকা ভ্যালুইং দ্য সুট অ্যাট, এত পড়বো না ভাই, খুঁজতে খুঁজতে আমরা দেখব যে আদালত কি রায় দিছে। দেখেন আদালত কি রায় দিছে, দ্য লার্নেড জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ হ্যাজ ডিসঅ্যালাউড দ্য অ্যাপ্লিকেশন ফর রিজেকশন অফ দ্য প্লেইন্ট under order 7 rule 11 filed by the defendant X of the title suit nong 20/2025 in this context defendant X approached you for legal remedy। দেখেন এতটুকু পড়ার পরে কিন্তু আমরা বুঝে গেছি যে আমাদেরকে আপিল করতে হবে না রিভিশন করতে হবে। সবাই এই প্রশ্নটা ভুল করছে। সবাই এই প্রশ্ন কিভাবে ভুল করছে, রিজেকশন অফ প্লেইন্ট দেখছে, মনে করছে রিজেকশন অফ প্লেইন্ট মানে হচ্ছে ডিক্রি, ডিক্রির এগেইনস্টে আপিল করতে হয়। কিন্তু একটু খেয়াল করতে হবে তো এখানে কি বলছে, এখানে বলছে দ্য লার্নেড জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ হ্যাজ ডিসঅ্যালাউড দ্য অ্যাপ্লিকেশন ফর রিজেকশন অফ দ্য প্লেইন্ট। তাহলে লার্নেড জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ রিজেকশন অফ প্লেইন্টের যে দরখাস্তটা সেটা ডিসঅ্যালাউ করছে, তার মানে এখানে রিজেকশন অফ প্লেইন্ট তো হয়নি, রিজেকশন অফ প্লেইন্টের দরখাস্তটা না মঞ্জুর হয়েছে। যদি রিজেকশন অফ প্লেইন্ট হতো তখন সেটা ডিক্রি হতো, তখন ডিক্রির বিরুদ্ধে আপিল করা লাগতো। কিন্তু এখানে রিজেকশন অফ প্লেইন্টের দরখাস্ত না মঞ্জুর হয়ে গেছে, তার মানে রিজেকশন অফ প্লেইন্টটা হয়নি। এবং এটা হচ্ছে একটা কি আদেশ, এবং এই আদেশটা আপিলযোগ্য আদেশ না। কেন এই আদেশটা আপিলযোগ্য আদেশ না? কারণ এটা অর্ডার 43 রুল 1 এর মধ্যে নাই। তাহলে আমাদেরকে এটার বিরুদ্ধে কি করতে হবে, রিভিশন ফাইল করতে হবে। এখন আপনি যদি পুরো প্রশ্ন পড়ে মাথা নষ্ট করেন বোঝার জন্য যে আপিল করব না রিভিশন করব, তাহলে কিন্তু দেখবেন যে আপনার মাথা ঘোলাই যাবে, এটা ধরতে পারবেন না। আমরা পরের প্রশ্নে চলে যাই। দেখেন এবারও আমরা পুরো প্রশ্ন পড়ব না, আমরা শুধুমাত্র আদালতের রায়টা বোঝার চেষ্টা করব। খেয়াল করেন, অন কনসিডারেশন অফ দ্য এভিডেন্স অ্যাডিউসড বাই দ্য পার্টিস দ্য লার্নেড জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ ডিক্রিড দ্য সুট অন দ্য ফাইন্ডিংস দ্যাট দ্য কন্ট্রাক্ট বিটুইন এ অ্যান্ড বি ইজ এ ভ্যালিড ওয়ান and A was always ready to perform his part of the contract and A was entitled to a decree for a specific performance of the contract as he had the knowledge of the registered sale deed। তাহলে খেয়াল করেন এখানেও কিন্তু পুরো ফ্যাক্ট আমরা পড়িনি,
এখানে আমরা প্রথম যে লাইনটা সেখানে বুঝে গেছি যে অন কনসিডারেশন অফ দ্য এভিডেন্স অ্যাডিউসড বাই দ্য পার্টিস, মানে সাক্ষ্য প্রমাণ গ্রহণ করার পরে দ্য লার্নেড জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ ডিক্রিড দ্য সুট অন দ্য ফাইন্ডিংস দ্যাট দ্য কন্ট্রাক্ট বিটুইন এ অ্যান্ড বি ইজ ভ্যালিড ওয়ান। তাহলে এখানে লার্নেড জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ ডিক্রি দিয়েছে এবং এই ডিক্রির বিরুদ্ধে আমরা কি করব? আপিল করব, কারণ এই ডিক্রি তো ওই 4টা ডিক্রির মধ্যে পড়েনি। তাহলে সাধারণত ডিক্রির বিরুদ্ধে আমরা কি করতে পারি? আপিল করতে পারি। এখন আমরা আরেকটা প্রশ্ন আলোচনা করব এবং এই প্রশ্নটাও আমরা এ টু জেড পড়ব না, আমরা প্রশ্নের যে গুরুত্বপূর্ণ অংশ তার মানে হচ্ছে যে আদালতের যে রায় সেই রায়টা পড়ব। কিন্তু অনেক সময় কিন্তু একটু অন্যরকম ভাবে কিন্তু আদালতের রায়গুলো কিন্তু এর মধ্যে উজ্জ্ব থাকে, সেটা কিন্তু খেয়াল করতে হবে। দেখেন, দ্য ট্রায়াল কোর্ট অ্যালট দ্য সেম অন দ্য গ্রাউন্ড দ্যাট দ্য সুট ইজ বার্ড বাই ল and the jurisdiction of the civil court is ousted because of alternative remedy. On appeal, the district judge set aside the order of the trial court and restored the suit on the ground that bylaws of private club does not come under the purview of law, and as per section 9 of the Code of Civil Procedure, jurisdiction of the civil court cannot be ousted. দেখেন, এখানে কিন্তু আদালত যে রায়টা দিছে এটা কিন্তু আপনাকে বুঝে নিতে হবে। আমি আবারও বলতেছি, দেখেন, দ্য ট্রায়াল কোর্ট অ্যালট দ্য সেম, ট্রায়াল কোর্ট কি করছে? অ্যালো করছে দ্য সেম অন দ্য গ্রাউন্ড দ্যাট, ওই গ্রাউন্ডে দ্যাট দ্য সুট ইজ বার্ড বাই ল, সুটটা বার্ড বাই ল, অ্যান্ড দ্য জুরিসডিকশন অফ দ্য সিভিল কোর্ট ইজ আউস্টেড, এবং সিভিল কোর্ট এক্ষেত্রে জুরিসডিকশন অ্যাপ্লাই করতে পারবে না বিকজ অফ অল্টারনেটিভ রেমেডি, যেহেতু অন্য প্রতিকার আছে। অন আপিল দ্য ডিস্ট্রিক্ট জাজ, এই জায়গাটাতেই বুঝে নিতে হবে যে ট্রায়াল কোর্ট একটা ডিক্রি দিছে, সেই ডিক্রির বিরুদ্ধে কিন্তু ডিস্ট্রিক্ট জাজ কোর্টের কাছে কি করা হয়েছে? আপিল করা হয়েছে। তাহলে এখানে কিন্তু বুঝে নিতে হবে যে অন আপিল দ্য ডিস্ট্রিক্ট জাজ, তার মানে আমি আবারও বলতেছি, দেখেন, ট্রায়াল কোর্ট কিন্তু ডিক্রি দিছে, ট্রায়াল কোর্টের ডিক্রির বিরুদ্ধে কি করছি? আপিল করছি। এটা কিন্তু এই কথার মধ্যে উজ্জ্ব আছে, অন আপিল দ্য ডিস্ট্রিক্ট জাজ সেট অ্যাসাইড দ্য অর্ডার অফ দ্য ট্রায়াল কোর্ট। তার মানে কি? ডিস্ট্রিক্ট জাজ ট্রায়াল কোর্টের অর্ডারটাকে কি করছে? সেট অ্যাসাইড করছে। তাহলে কিন্তু এই তথ্যের মধ্যে আমাদের কিন্তু এই বিষয়টা উজ্জ্ব আছে যে ট্রায়াল কোর্ট একটা ডিক্রি দেয়, এটা কিন্তু এখানে উল্লেখ করা নাই, কিন্তু বুঝে নিতে হবে। কি কেন বুঝে নেব আমরা? কারণ অন আপিল দ্য ডিস্ট্রিক্ট জাজ, তার মানে কি? ডিস্ট্রিক্ট জাজের কাছে আপিল করা হয়েছে। ট্রায়াল কোর্ট যদি ডিক্রি না দিত তাহলে তো ডিস্ট্রিক্ট জাজের কাছে আপিল করা হতো না। তাহলে ট্রায়াল কোর্ট ডিক্রি দিছে, সেটার বিরুদ্ধে আমরা ডিস্ট্রিক্ট জাজ কোর্টের কাছে আপিল করেছি, এবং ডিস্ট্রিক্ট জাজ কি তাহলে এখানে অ্যাপিলেট কোর্ট, এবং অ্যাপিলেট কোর্ট কি করছে? আবারও ডিক্রি দিছে। তাহলে অ্যাপিলেট কোর্ট যদি আবারও ডিক্রি দেয় বা অ্যাপিলেট কোর্ট যদি আবারও যদি আদেশ দেয়, তাহলে এইটার বিরুদ্ধে আমরা কি করব? আমাদেরকে কিন্তু রিভিশন ফাইল করতে হবে। তাহলে আমাদেরকে কিন্তু খেয়াল করে পড়তে হবে। এখন আমরা আরেকটা প্রশ্ন দেখব। দেখেন, আপনারা আরেকটা প্রশ্ন দেখতে পাচ্ছেন, খেয়াল করেন সবাই। এই প্রশ্ন আমরা পুরোটা পড়ব না, আমরা আদালতের রায়টা দেখব। দ্য লার্নেড জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ বাই হিজ ইম্পিউন জাজমেন্ট ডেটেড 3rd August 2005 ডিক্রিড দ্য সুট অন কন্টেস্ট। তাহলে লার্নেড জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ কিন্তু প্রথমে একটা ডিক্রি দিছে এগেইনস্ট দ্য অ্যাফ্রোসাইড জাজমেন্ট পাসড বাই দ্য লার্নেড জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ। এই লার্নেড জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ যে রায়টা দিছে, করিম ফাইল অ্যান আপিল ইন দ্য কোর্ট অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ ময়মনসিং। তাহলে করিম কি করলো? ময়মনসিং এর জেলা জজ আদালতে একটা আপিল ফাইল করলো, বিং টাইটেল আপিল নং 20/2005। তাহলে দেখেন, এখানে কিন্তু জিনিসটা ক্লিয়ার যে লার্নেড জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ একটা ডিক্রি দিছে, এটার বিরুদ্ধে করিম কি করছে? ডিস্ট্রিক্ট জাজের কাছে একটা আপিল করছে। এখন এই ডিস্ট্রিক্ট জাজ যে রায় দিক না কেন, সেটার বিরুদ্ধে আমরা কি করব? আমরা হচ্ছে রিভিশন ফাইল করব। কারণ আমরা কি জানি যে অ্যাপিলেট কোর্ট যদি কোনো রায় দেয়, অ্যাপিলেট কোর্ট যদি কোনো ডিক্রি দেয়, তাহলে সেটার বিরুদ্ধে আমাদেরকে কি করতে হবে? সেটার বিরুদ্ধে আমাদেরকে হচ্ছে রিভিশন ফাইল করতে হবে। খেয়াল করেন, দ্য লার্নেড ডিস্ট্রিক্ট জাজ ময়মনসিং বাই হিজ ইম্পিউন জাজমেন্ট ডেটেড 16 মার্চ 2007 অ্যালট দ্য আপিল অ্যান্ড ডিসমিস দ্য সুট অন দ্য ফাইন্ডিং দ্যাট Rohim could not prove his title and possession in the suit land. Rohim approached you to prefer a revision case before the High Court Division against the aforesaid judgment and decree dated 16 March 2007 passed by the learned district judge Mymensingh in title appeal nong 120/2005. তাহলে দেখেন, এখানে কিন্তু আপনারা বুঝতে পারতেছেন যে
অ্যাপিলেট কোর্ট যেহেতু আবারও ডিক্রি দিয়েছে, সেটার বিরুদ্ধে আমরা রিভিশন করব, যদিও এই প্রশ্নের মধ্যে আমাদের কিন্তু রিভিশনের কথাটা মেনশন করা আছে। আচ্ছা দেখেন, আমি সর্বশেষ আপনাদেরকে আরো একটা সিভিল পার্টের প্রশ্ন দেখাবো। এখানেও আমরা সরাসরি আদালতের রায়টা পড়তেছি, খেয়াল করেন সবাই। লার্নেড সিভিল জাজ রিজেক্টেড দ্য অ্যাপ্লিকেশন filed under section 151 of the Code of Civil Procedure 1908, holding the view that the order dated 20/9/2018 accepting the Advocate Commissioner's report of the local investigation being an appealable order, the application is not maintainable. The learned district judge Noakhali also upheld the order of the learned assistant judge. The learned district judge Noakhali also upheld the order of the learned assistant judge. What is the remedy for the defendants? Advise the defendants as to the next course of action and prepare a brief to be presented in the appropriate court as per provisions of the relevant laws in this regard. তাহলে খেয়াল করেন, এখানে লার্নেড সিভিল জাজ এখানে কিন্তু রিজেক্ট করে দিছে। 151 ধারার যে দরখাস্তটা দিয়েছিল সেই দরখাস্তটাকে রিজেক্ট করে দিছে। খেয়াল করেন, 151 ধারার অধীনের দরখাস্ত রিজেক্ট করে দিলে সেটা কিন্তু আপিল অযোগ্য আদেশ। আর এই কারণে কি করা হয়েছে, এই কারণে কিন্তু জেলা জজের কাছে রিভিশন ফাইল করা হয়েছে, বুঝতে পারছি কিনা। এবং জেলা জজ পরবর্তীতে কি করছে, ওই লার্নেড সিভিল জাজের যে রায় সেটাকে বহাল রাখছে। তাহলে এখানে কি হবে, এখানে কিন্তু আমাদেরকে সেকেন্ড রিভিশন করতে হবে। কেন এখানে আমাদেরকে সেকেন্ড রিভিশন করতে হবে, তার কারণ হচ্ছে যে এখানে কিন্তু প্রথমে একটা রিভিশন আমরা ফাইল করছি সিভিল জাজের এগেইনস্টে জেলা জজের কাছে, জেলা জজও আবার সেই রায় বহাল রাখছে। তাহলে আমাদেরকে এখানে কি করতে হবে, আবারও রিভিশন ফাইল করতে হবে, কিন্তু এখানে রিভিশনটা হবে 115 সাবসেকশন 4 অনুযায়ী। তাহলে আমরা এটা বুঝলাম যে প্রশ্নটা ধরার জন্য আপনাকে পুরো প্রশ্ন পড়ার দরকার নাই। আপনি প্রশ্নের যে চুম্বক অংশ, তার মানে হচ্ছে নিম্ন আদালতের যে রায়, আদেশ, ডিক্রি, এটা যদি ধরতে পারেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন সিভিল পার্টের ক্ষেত্রে আপনাকে আপিল করতে হবে নাকি রিভিশন করতে হবে। আমি কিন্তু চাইলে বিগত সালের সকল প্রশ্ন এইভাবে আপনাদেরকে দেখাতে পারতাম, কিন্তু আমি চাচ্ছি যে ক্রিমিনাল পার্টটাও একটু আলোচনা করি, যাতে করে আপনারা বুঝতে পারেন যে ক্রিমিনাল পার্টের ক্ষেত্রেও আপনারা এইভাবে বুঝতে পারবেন যে আপনাকে ক্রিমিনাল আপিলের ড্রাফটিং করতে হবে নাকি কোয়াশমেন্টের ড্রাফটিং করতে হবে। দেখেন, ক্রিমিনাল পার্টের ক্ষেত্রে আমি একটা সহজ থিওরি দিয়ে দিচ্ছি, এটা যদি মাথায় রাখেন এবং এই থিওরিটা আপনি কি করবেন, আপনি প্রশ্নের ভিতরে ঢুকে আদালতের রায়ের সাথে মিলাবেন। আমি যেটা বলি একটু ভালো করে শোনেন, সেটা হচ্ছে যে আমাদেরকে বুঝতে হবে নিম্ন আদালত দণ্ড বা খালাস দিছে কিনা। যদি দণ্ড বা খালাস দেয় তাহলে হচ্ছে আমরা আপিলের ড্রাফটিং করব। আমি আবারও বলতেছি, নিম্ন আদালত যদি দণ্ড বা খালাস দেয় তাহলে আমরা হচ্ছে কি করব, আপিলের ড্রাফটিং করব। কিন্তু নিম্ন আদালত যদি দণ্ড বা খালাস না দিয়ে ভুলভাবে চার্জ গঠন করে, ভুলভাবে ডিসচার্জ দিয়ে দেয়, ভুলভাবে যদি মামলা আপনার আমলে নেয়, এরকম ক্ষেত্রে আমরা কি করব, কোয়াশমেন্টের জন্য আবেদন করব। তা আমি আপনাদেরকে এখন বিগত সালের প্রশ্নের আলোকে দেখাবো যে পুরো প্রশ্ন না পড়ে কিভাবে আপনারা শুধুমাত্র দ্য লার্নেড সেশন জাজের রায়টা পড়ে আপনি বুঝতে পারবেন যে আপনাকে আপিলের ড্রাফটিং করতে হবে নাকি আপনাকে কোয়াশমেন্টের ড্রাফটিং করতে হবে। তা আমি এই আলোচনাতে যাওয়ার পূর্বে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ মেসেজ বা অফার যেটাই হোক না কেন সেটা একটু দিতে চাই। সেটা হচ্ছে যে যারা আপনারা এই 2026 সালে হাইকোর্ট পারমিশন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন, তাদের জন্য কিন্তু আমরা বোনাফাইড ল একাডেমির পক্ষ থেকে একটা স্পেশাল অনলাইন কোর্সের আয়োজন করেছি। এই কোর্সের ক্লাস শুরু হবে হচ্ছে 15 মে থেকে। আমাদের এই কোর্সের কোর্স ফি হচ্ছে 8,000 টাকা, বাট আমরা একটা স্পেশাল ডিসকাউন্ট রেখেছি। যারা 10 মের মধ্যে ভর্তি হবে তাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট আছে, সেটা হচ্ছে যে 5,000 টাকার মধ্যে আপনারা এই কোর্সটা কমপ্লিট করতে পারবেন। এই কোর্সে আমরা সর্বমোট 30টা ক্লাস নিব। প্রত্যেকটা ক্লাস অনলাইনে জুম অ্যাপের মাধ্যমে অনুষ্ঠিত হবে। প্রত্যেকটা ক্লাসেরই রেকর্ডের ব্যবস্থা থাকবে। জুমে আমরা আপনাদেরকে সুন্দর করে সব ড্রাফটিং এর ফরম্যাটগুলো স্ক্রিনে দেখিয়ে দেখিয়ে ক্লাস নিব। সব জিনিস সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে ক্লাস নেওয়া হবে। এবং আমাদের এই কোর্সের সাথে কিন্তু আমাদের যে স্পেশাল যে নোট আমরা তৈরি করেছি,
এই নোটটা কিন্তু আপনারা সম্পূর্ণরূপে ফ্রিতে পাবেন। আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটা স্পেশাল নোট কিন্তু তৈরি করছি 3 ভলিউমের, সিভিল পার্টের জন্য একটা, ক্রিমিনাল পার্টের জন্য একটা এবং রিটের জন্য একটা। এই নোটটার মূল্য হচ্ছে 1500 টাকা, কিন্তু যারা আপনারা আমাদের এই কোর্সে যুক্ত হবেন তাদের জন্য কিন্তু এই নোটটা সম্পূর্ণরূপে ফ্রিতে থাকবে। তাহলে আমি সহজে আরেকবার বলি, সেটা হচ্ছে যে যারা আপনারা 2026 সালে হাইকোর্ট পারমিশন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য আমাদের বোনাফাইড ল একাডেমির পক্ষ থেকে একটা স্পেশাল অনলাইন কোর্সের আয়োজন করা হয়েছে। সর্বমোট 30টা ক্লাস নেওয়া হবে, 30টা ক্লাসেরই রেকর্ড পাবেন, স্পেশাল 3 ভলিউমের একটা নোট পাবেন। কোর্স ফি হচ্ছে 8000 টাকা। 15ই মে থেকে ক্লাস শুরু হবে। কিন্তু যদি আপনি 10 মে এর মধ্যে ভর্তি হন তাহলে 3000 টাকা ডিসকাউন্ট পাবেন, অর্থাৎ 5000 টাকার মধ্যে আপনি টোটাল প্যাকেজটা পাচ্ছেন। যারা ইন্টারেস্টেড তারা আমাদের এই ক্যাপশনে অথবা আমার স্ক্রিনে যে মোবাইল নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে ভর্তিটা কনফার্ম করতে পারবেন। তাহলে আমি আপনাদেরকে এখন ক্রিমিনাল পার্টের বিগত সালের প্রশ্নগুলোর আলোকে দেখাবো যে কিভাবে পুরো প্রশ্ন না পড়ে আপনি শুধুমাত্র আদালতের রায়ের অংশটুকু পড়ে বুঝবেন যে আপনাকে ক্রিমিনাল আপিলের ড্রাফটিং করতে হবে নাকি আপনাকে কোয়াশমেন্টের ড্রাফটিং করতে হবে। আমি আপনাদেরকে 3 থেকে 4টা প্রশ্ন দেখাচ্ছি। দেখেন, প্রথমেই আপনারা একটা প্রশ্ন এখন স্ক্রিনে দেখতে পারবেন। আমি আপনাদেরকে সরাসরি প্রশ্নটা দেখাচ্ছি। দেখেন, আপনারা যে প্রশ্নটা দেখতে পাচ্ছেন এই প্রশ্নটা কিন্তু অনেক বড়, কিন্তু আমি পুরো প্রশ্নটা না পড়ে আমি সরাসরি দেখেন কোথায় যাচ্ছি, দেখেন খেয়াল করেন। দ্য লার্নেড অ্যাডিশনাল সেশন জাজ ঝালকাঠি অন 14/6/2022 with findings inter alia that charges against the accused got well proved in the evidences, facts and circumstances of the case, convicted all A, B, C and D under section 149, 307, 323 and 302 read with section 34 of the penal code 1860 and sentence each of them to death and fine। একদম স্পষ্টভাবে আমরা বুঝতে পারতেছি যে এখানে আদালত কি করছে, আদালত হচ্ছে দণ্ড দিয়েছে। তাহলে আমাদের আর কোনো কিছু বোঝার দরকার নাই। এখানে আমাদের কি করতে হবে, এখানে আমাদের হচ্ছে আপিল করতে হবে। দেখেন, এখন আমরা আরেকটা প্রশ্ন দেখব। 2 নম্বর প্রশ্নটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানেও আমরা সরাসরি যেখান থেকে আমাদের বোঝার দরকার সেই জায়গা থেকে বোঝা শুরু করব। অন 28/9/2020 fixed for hearing of the case, A having failed to appear in the court, the concerned trial magistrate acquitted X under section 247 of the Code of Criminal Procedure 1898. A lodged second complaint against X before the same magistrate court on 2/10/2020 on self same allegations, which was registered as CR case nong 360 of 2020, and the magistrate in that case, after recording the statement of A, examining him under section 200 of the Code of Criminal Procedure 1898, again took cognizance of the offence against X under section 406 and 420 of the Penal Code 1860, followed by issuance of warrant of arrest against X. X wants to move appropriate court against the aforesaid order of cognizance passed in CR case nong 360 of 2020. Advise X about necessary legal course of action, mentioning relevant laws in this regard and prepare a brief accordingly. খেয়াল করেন, এখানে কিন্তু কোনো দণ্ড বা খালাস দেয়া হয়নি। এখানে কিন্তু কি করা হয়েছে, ভুলভাবে কিন্তু সিআর কেস 360 অফ 2020টা ম্যাজিস্ট্রেট আমলে নিয়েছে। তাহলে এখানে দণ্ড এবং খালাস যেহেতু নাই, ভুলভাবে মামলা আমলে নিছে, তাহলে আমাদেরকে এখানে কি করতে হবে, কোয়াশমেন্টের দরখাস্ত করতে হবে। অনেক সময় কিন্তু আপনারা গোলাই ফেলতে পারেন, কারণ প্রথমে কিন্তু একটা অ্যাকুইটালের কথা বলা আছে। আমি আবার একটু পড়তেছি, খেয়াল করেন। অন 28/9/2020 ফিক্সড ফর হিয়ারিং অফ দ্য কেস, 28/9/2020 তারিখে মামলা শুনানির তারিখ ছিল। A having failed to appear in the court, the concerned trial magistrate acquitted X. concerned trial magistrate কি করছে,
এক্স কে অ্যাকুইটেড করে দিছে, খালাস দিয়ে দিছে আন্ডার সেকশন 247 অফ দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898। এ লজড সেকেন্ড কমপ্লেইন্ট এগেইনস্ট এক্স। এ তারপরে কি করছে, দ্বিতীয় আরেকটা মামলা করছে ওই একই বিষয়ের উপরে। তা যখন একটা মামলাতে আদালত খালাস দিল, তখন সেই একই বিষয়ের উপরে যখন আবার দ্বিতীয় মামলা করা হলো, সেই দ্বিতীয় মামলা ম্যাজিস্ট্রেট যখন কগনিজেন্সে নিছে, সেটার বিরুদ্ধে আপনার প্রতিকার হচ্ছে আপনাকে কোয়াশমেন্টের দরখাস্ত করতে হবে। একেবারে শেষ পেরাতে আসেন, একেবারে শেষ পেরাতে আসেন, তাহলে আরো ভালো করে বুঝবেন। এক্স ওয়ান্টস টু মুভ অ্যাপ্রোপ্রিয়েট কোর্ট এগেইনস্ট দ্য অ্যাফ্রোসাইড অর্ডার অফ কগনিজেন্স। এক্স কি করতে চাচ্ছে, অ্যাপ্রোপ্রিয়েট কোর্টের কাছে যেতে চাচ্ছে, কিসের বিরুদ্ধে, এগেইনস্ট দ্য অ্যাফ্রোসাইড অর্ডার অফ কগনিজেন্স পাসড ইন সিআর কেস নং 360 অফ 2020। তাহলে এক্স চাচ্ছে যে সিআর মামলা 360 অফ 2020 যে অর্ডারটা দেওয়া হয়েছে, সেই অর্ডারের এগেইনস্টে সে একটা রেমেডি চায়। তাহলে এখানে কিন্তু কোনো দণ্ড অথবা খালাস দেয়া হয়নি। তার মানে এখানে আমাদেরকে কি করতে হবে, কোয়াশমেন্টের জন্য আবেদন করতে হবে। দেখেন এখন আমরা 3 নাম্বার প্রশ্নটা দেখব, এবং এখানেও কিন্তু আমরা সেই একই কাজই করব। এখানেও আমরা দেখেন পড়া শুরু করতেছি, খেয়াল করেন। thereafter on an application filed by the Mr. X, the learned magistrate included Mr. Z as an accused and accepted the charge sheet and sent them to the court of session to face trial. Mr. Z files an application before the learned additional session judge for discharging him from the case. খেয়াল করে দেখেন, এখানে কিন্তু দণ্ড বা খালাসের কোনো কথা নাই। মিস্টার জেড কি করছে, ফাইলস অ্যান অ্যাপ্লিকেশন বিফোর দ্য লার্নেড অ্যাডিশনাল সেশন জাজ ফর ডিসচার্জিং হিম ফ্রম দ্য কেস। সাজেস্ট মিস্টার জেড as to the next course of action and prepare a brief to be presented in the appropriate court as per provisions of the relevant laws in this regard. তাহলে এখানে আমাদেরকে কি করতে হবে, এখানেও কিন্তু আমাদেরকে কোয়াশমেন্টের জন্য আবেদন করতে হবে। দেখেন আমি আপনাদেরকে সর্বশেষ আরো একটা প্রশ্ন দেখাচ্ছি, এখানেও আমরা পুরো প্রশ্ন পড়ব না, আপনারা একটু খেয়াল করেন। দ্য লার্নার্ড অ্যাডিশনাল সেশন জাজ আপন কনসিডারেশন অফ দ্য এভিডেন্স অফ উইটনেস rejected the defense plea and held Y, Z and A guilty of murder and convicted them under section 302/34 of the penal code 1860 and acquitted all other accused persons. He sentenced Y, Z to death and A to imprisonment for life. স্পষ্টভাবে বুঝতে পারতেছি যে সেখানে ডেথ সেন্টেন্স দিছে এবং একজনকে কি করছে, আবার লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট দিছে। তার মানে এখানে লার্নেড অ্যাডিশনাল সেশন জাজ কি করছে, দণ্ড দিয়েছে। তাহলে এটার বিরুদ্ধে আমাদেরকে কি করতে হবে, আপিল দায়ের করতে হবে। তাহলে আমরা কিন্তু সিভিল পার্ট এবং ক্রিমিনাল পার্টের বিগত সালের কিছু প্রশ্ন আলোচনা করলাম এবং আপনাদেরকে দেখালাম যে পুরো প্রশ্ন না পড়ে আপনারা শুধুমাত্র নিম্ন আদালতের যে রায়, আদেশ, ডিক্রি এটা যদি ধরতে পারেন, তাহলে আপনি সিভিল পার্টের থেকে বুঝতে পারবেন যে আপনাকে আপিলের ড্রাফটিং করতে হবে নাকি রিভিশনের ড্রাফটিং করতে হবে। আর অন্যদিকে ক্রিমিনাল পার্টের ক্ষেত্রে আমরা দেখালাম যে আপনি যদি শুধুমাত্র নিম্ন আদালতের দণ্ড অথবা খালাসটা ধরতে পারেন, অথবা আপনি যদি নিম্ন আদালতের যে রায়টা, দ্য সেশন জাজ অথবা অ্যাডিশনাল সেশন জাজ যে রায়টা দিছে অথবা যে আদেশটা দিছে, এটা যদি বুঝতে পারেন, তাহলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে আপনাকে ক্রিমিনাল আপিলের ড্রাফটিং করতে হবে নাকি ক্রিমিনাল কোয়াশমেন্টের ড্রাফটিং করতে হবে। আমি আজকে আমার আলোচনাটাকে আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আমি চাইলে বিগত সালের সকল প্রশ্ন কিন্তু আপনাদেরকে এইভাবে দেখাতে পারতাম, কিন্তু সময়ের স্বল্পতার কারণে আমি সেটা দেখাইনি। কিন্তু আপনারা যারা আমাদের এই কোর্সে যুক্ত হবেন, ইনশাআল্লাহ আমরা এই কোর্সে A to Z একটা প্রিপারেশন কিন্তু নিব। আমাদের এই কোর্সে কিন্তু সর্বমোট 30টা ক্লাস হবে এবং 30টা ক্লাস, প্রত্যেকটা ক্লাস কিন্তু টপিক ওয়াইজ হবে। আমরা কিন্তু ড্রাফটিং এর ফরম্যাটের উপরে অনেকগুলো ক্লাস করব, তারপরে আমরা প্রশ্ন কিভাবে ধরবেন সেটার উপরে আমরা ক্লাস করব, সিউত কিভাবে লিখবেন সেটার উপরে ক্লাস করব, কমন গ্রাউন্ড কোনগুলো সেটা বুঝাবো, আপনার ফ্যাক্টের থেকে আপনি গ্রাউন্ডটাকে কিভাবে নিয়ে এসে লিখবেন, ফ্যাক্টের থেকে আপনি সিউটটাকে কিভাবে নিয়ে এসে লিখবেন। এখানে কিন্তু অনেক সহজ, আপনি যদি বুঝেন
তাহলে কিন্তু টেকনিক্যালি আপনি অনেক জিনিস কিন্তু সহজে ক্যাপচার করতে পারবেন। এবং ফরম্যাটগুলোর কোনটার সাথে কোনটার পার্থক্য, যেরকম আপনার সিভিল আপিলের ক্ষেত্রে, সিভিল রিভিশনের ক্ষেত্রে দুইটার ফরম্যাটের মধ্যে কিন্তু কিছু পার্থক্য আছে। যেমন সিভিল আপিলে প্রেয়ার নাই, সিভিল রিভিশনে প্রেয়ার আছে, সিভিল আপিলে আবার সার্টিফিকেট আছে, সিভিল রিভিশনে সার্টিফিকেট নাই। এরকম কিন্তু কতিপয় কিছু পার্থক্য আছে। এইগুলো কিন্তু আমরা খুব ভালোভাবে আপনাদের মাথার মধ্যে ঢুকাই দিব। তা আমি শেষ করার পূর্বে আপনাদেরকে আবারও আমাদের অফারটা বলতেছি। আমরা কিন্তু যারা আপনারা 2026 সালের হাইকোর্ট পারমিশন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য কিন্তু 30টা ক্লাসের একটা কোর্সের আয়োজন করছি। আমাদের ক্লাসগুলো কিন্তু অবশ্যই অনলাইনে হবে, জুম অ্যাপের মাধ্যমে অনুষ্ঠিত হবে। আমাদের সরাসরি কোনো ক্লাসের ব্যবস্থা নাই। জুম অ্যাপের মাধ্যমে আমরা 30টা ক্লাস নিব, 30টা ক্লাসের রেকর্ডের ব্যবস্থা থাকবে। অনেকের মনে ধারণা হতে পারে যে অনলাইনে বুঝবো কিনা, অনলাইনে আরো ভালো করে বুঝবেন। তার কারণ হচ্ছে যে আমাদের যে শীটটা আমরা তৈরি করছি এটা কিন্তু আমরা অনলাইনে জুমের যে স্ক্রিন, সেই স্ক্রিনে সুন্দর করে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো এবং স্টেপ বাই স্টেপ বুঝাবো। আপনারা যারা এই কোর্সে ভর্তি হবেন তারা কিন্তু মাত্র 5,000 টাকার মধ্যে কিন্তু 30টা ক্লাস করতে পারতেছেন এবং 30টা ক্লাসের রেকর্ড পাচ্ছেন। পাশাপাশি আপনারা কিন্তু আমাদের যে স্পেশাল নোট, সেই নোটটাও কিন্তু পাচ্ছেন। তাহলে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।